এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি বেশ শিক্ষণীয়। কেন বলছি? ঘটনাটি পুরোপুরি শোনার পর আপনারা ইনশাল্লাহ অনুধাবন করতে সক্ষম হবেন। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ জাহিদ হাসান রাসেল। উনি বর্তমানে গাজীপুর সদরের ভবানীপুর নামক স্থানে রয়েছেন। উনি একটি পোশাক কারখানার কোয়ালিটি ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন। ওনার দেশের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ভেলামারি নামক গ্রামে। ঘটনাটি 1993 থেকে 95 সালের মধ্যে ঘটে যাওয়া। ঘটনাটি ওনার ফুপুর সাথে ঘটেছিল। ঘটনাটি যেখানে ঘটেছে সেখানকার একটু বর্ণনা না দিলেই নয়। একদিকে বয়ে গেছে প্রবাহমান করতোয়া নদী, তার একটু দূরে অবস্থিত কুদরতের দিঘি। এই দিঘির জন্ম নাকি হয়েছিল এক রাতের মধ্যে, এই জন্য লোকজন এটাকে কুদরতের দিঘি নামে ডাকত। এখন অবশ্য এটা নদীর ভিতরে চলে গেছে। এটার বিপরীতে রয়েছে বালুচর, যেখানে কয়েকটি পরিবারের বসবাস, আর এক পাশে ছিল জঙ্গল। বর্তমানে অবশ্য এই জঙ্গলটাও নদীর ভেতরেই পড়ে গেছে। তো ওই সময়, অর্থাৎ সেই 1993 সালের কথা বলছি, নব্য বিবাহিত দম্পতি, এই রাসেল ভাইয়ের ফুপু রেবিনা আর ফুপা হায়দার আলী, তো ওনাদের ঘর উজালা করে এক ফুটফুটে সুন্দর পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় রানা। পরিবারে নেমে আসে আনন্দের উৎসব। দেখতে অনেক সুন্দর ছিল এই রানার চেহারা। রাসেল ভাইদের বাড়ি তখন ছিল নদীর এপারে। ওনার বাবা তখন এই রাসেল ভাইয়ের ফুপুকে সবসময় দেখতে যেতেন। ফুপুর বাড়িতে বেড়াতে গেলে কিছু না কিছু দিয়ে আসতেন। যেহেতু এই রাসেল ভাইয়ের ফুপু রাসেল ভাইয়ের বাবার খুবই আদরের বোন ছিল, এই জন্য সুযোগ পেলেই ফুপুর বাড়িতে কিছু না কিছু উনি দিয়েই আসতেন। তাছাড়া আরেকটা সমস্যা ছিল, ওই সময় ফুপুর পরিবারে বেশ অভাব ছিল, আর রানাকে সবাই ভালোবাসতো। আর সবসময় তো ফুপু আসা যাওয়া করতো রাসেল ভাইদের বাড়িতে, আত্মীয় স্বজনদের বাড়িতে। রানার বয়স যখন 7 মাস, তখন ফুপু একটা কাজ করেন, সেটা হচ্ছে যে এই রাসেল ভাইদের বাড়িতে বেড়াতে আসেন, বেশ সপ্তাহখানেক এখানে থাকেন, তারপর আবার নিজ বাড়িতে চলে যান। চলে যাওয়ার সময় দেখা যাচ্ছে রানার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। এর মধ্যে কিন্তু কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় উনি বাড়িতে যাবার পর। এই ফুপুর শাশুড়ি, উনি একদিন একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে একটি লোক তাকে বলছে, তোর কাছে একটা জিনিস চাইবো, তুই যদি দিয়ে দিস তাহলে তোকে অনেক টাকা দেব। স্বপ্নে তাকে নাকি টাকার একটা ড্যাগ বা পাতিল দেখানো হয়, এর মধ্যে স্বর্ণের চকচকে কয়েনগুলো দেখা যাচ্ছে। তখন ওই অবয়বটা নাকি বলে, তোকে এই টাকাগুলো দিয়ে দিব, তুই এর বিনিময়ে রানাকে আমাকে দিয়ে দিবি। টাকার লোভ আসলে এমন একটা জিনিস, এটা খুবই ভয়ঙ্কর জিনিস। রানার দাদি 7-5 না ভেবে স্বপ্নে দেখা ওই অবয়বটাকে বলে দেয়, হ্যাঁ আমি রাজি। এইটা ছিল ভয়ঙ্কর এক পিশাচ। এই পিশাচটা দাদিকে শিখিয়ে দেয় কোথায় কিভাবে কি কাজ করতে হবে, তাহলে ওই অবয়বটা রানাকে নিয়ে যেতে পারবে। দাদি একথা শোনেন স্বপ্নের মধ্যেই। ওই সময়ে বন্যা হয়েছিল ওই এলাকায়। তো ফুপু রানাকে দাদির কাছে রেখে কাপড় কাচতে নদীতে গিয়েছেন। বেলা তখন ঠিক দুপুর বেলা। দাদি তখন ওই পিশাচের শিখিয়ে দেয়া সেই পদ্ধতি অনুসরণ করতে থাকেন। তবে উনি ভাবছেন যে কিভাবে কি কাজ করব, কেউ যদি দেখে ফেলে, লোকজন যদি কোনো প্রশ্ন করে, কি করব, এটা নিয়ে উনি কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। একটা পরে সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে কাজটা করবই। দাদি চতুর্দিকে ভালো করে চেয়ে দেখেন যে আশেপাশে কেউ আছে কিনা। এরপর উনি দোলনায় শুইয়ে রাখা রানাকে আস্তে করে কোলে তুলে নেন। এরপর ওই যে পিশাচটা শিখিয়ে দিয়েছিল যেভাবে, ঠিক ওইভাবে কাজ করতে থাকেন। সে কি করে, প্রথমে একটা কুলার উপরে রানাকে শুইয়ে দেয়। উপর ঘরের একদিকে একটা মাচা ছিল,
রানাকে কুলার মধ্যে শুইয়ে দেওয়া হয় আর ওই মাচার নিচে নরম স্যাঁতসেঁতে জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দেয় দাদি। এটা ছিল প্রথম কাজ। কিন্তু একটা সমস্যা হয়, একজন ফুপু উনি আবার ওই দিকটা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। তো উনি যখন এটা দেখেছেন, উনি এই বিষয়টা খেয়াল করেছেন, ওনার মনে একটা সন্দেহ লাগে, কি ব্যাপার, ঘটনাটা কি, রানার দাদি কি করে। ওনার মনে একটু সন্দেহ জাগে। বিরক্তির সাথে জিজ্ঞেস করেন যে আপনি কি করেন, এতটুকু বাচ্চাকে মাচার নিচে রাখছেন কেন, যদি ওর গায়ের উপর কিছু পড়ে, আর কুলার উপর কেন রাখছেন এই ভেজা স্যাঁতসেঁতে জায়গায়। তো ওনার তো বেশ রাগ উঠেছে যে এত সুন্দর একটা বাচ্চাকে এইভাবে মাচার নিচে অন্ধকারের ভিতরে শুয়ে রেখেছে, আর উপর থেকে কিছু পড়া বলতে উনি কিন্তু পোকামাকড়ের কথা বুঝিয়েছেন, উনি তো আর জানেন না যে আসলে ঘটনাটা কি। এ কথা শোনার পর দাদি কি করেছেন, রানাকে সেখান থেকে বের করেছেন। ওই যে যিনি দেখলেন, ওনার মনের মধ্যে কিন্তু একটু খটকা রয়েই যায় যে ঘটনা নাকি, এইখানে রাখছে কেন। তবে এই খটকাটা ওনার মনের মধ্যেই ছিল, উনি এটা একসময় ভুলেও যান। কিছুক্ষণ পরে ফুপু কাপড় কাচা শেষ করে বাসায় চলে আসেন, এসে রানাকে কোলে নেন। এরপর কেটে যায় 2 দিন কোনো সমস্যা ছাড়াই। 3 দিনের দিন ফুপু খেয়াল করেন যে রানার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আর রানার জ্বরও চলে এসছে। প্রথমে স্বাভাবিকভাবে তারা ট্রিটমেন্ট দিয়েছে, স্বাভাবিক কোনো কিছুই মনে করেছে, চিকিৎসা করা হয়, কিন্তু কিছুতেই জ্বর কমে না। দিন দিন বেড়েই চলেছে অসুস্থতা। তার সাথে ফুপু লক্ষ্য করেন হাসি খুশি থাকা ছেলেটা কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, আর উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হচ্ছে কোনো কিছু ও দেখছে, মাঝে মাঝে ভয়ও পাচ্ছে। কিন্তু ও তো ছোট মানুষ, ও তো আর বলতে পারছে না, এতটুকু বাচ্চা। এভাবে দিনের পর দিন চলতে থাকে। রানার সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না। ধীরে ধীরে চোখের নিচের কালো দাগ আরো বড় হতে থাকে। কুলায় ওঠানোর ঘটনার 1 মাস পর রানা কোনো এক সন্ধ্যায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় না ফেরার দেশে। কান্নার রোল পড়ে যায় পুরো বাড়িতে। এত সুন্দর একটা বাচ্চার মৃত্যু কেউই মেনে নিতে পারছিল না। ঠিক ওই মুহূর্তে ওই যেই মহিলা যিনি দেখেছিলেন আর একজন দাদি, উনি এসে দেখে রানার এই অবস্থা। তখন উনি ভীষণ রাগারাগি করেন দাদির উপরে যে এই মহিলা তার নাতিটারে কি একটা কাজ করলো, নিশ্চয়ই ওই কারণে অসুস্থ হয়েছে। এরপর দাদি বুঝতে পারেন উনি আসলে কি ভুলটা করেছেন। তার লোভের জন্য বলি হতে হলো এক নিষ্পাপ শিশুকে। এই ঘটনাটি মূলত ওই যে যিনি দেখেছিলেন তার মনে আরো বেশি সন্দেহ সৃষ্টি করেছিল, যেহেতু রানা মারা গেল আর উনি ওই সময় দেখেছিলেন, কেন এমনটা হলো। উনি তখনই বলেন যে রানার লাশটা রাখো, আগে কোন একজন ভালো ফকির বা কবিরাজকে ডাকো, আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো কিছু রয়েছে। এই বিষয়টা সুরাহা না করে ওকে দাফন কাফন করো না, আমার মনে সন্দেহ লাগতেছে। এইটা যখন উনি বলেছেন, তখনই ওই গ্রামের একজন ফকির, ফকির বলতে কিন্তু ওই যে ভিক্ষা করা ফকির না, যারা ঝাড়ফুঁক করে, অনেক জায়গায় তাদেরকে ফকির বলে, কবিরাজ না বলে আর কি। তো ওরকম একজন ফকির ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল করিম। তাকে করিম চাচা বলেই অনেকে ডাকতেন। তবে এই করিম চাচা আবার এই ফুপুর বড় চাচাতো ভাইও হন, অর্থাৎ আত্মীয় হন। এই করিম চাচা কবিরাজি করতেন, কারো অসুখ বিসুখ করে ঝাড়ফুঁক করতেন। করিম চাচা চলে আসছেন, এদিকে সন্তান হারা মায়ের অবস্থা আসলে কেমন হতে পারে, তেমনই হয় ফুপুর অবস্থা। করিম চাচা আসেন, আসার পর নিয়ম মাফিক কিছু রিচুয়াল শুরু করেন। উনি তখন বুঝতে পারেন এই ঘটনাটি অস্বাভাবিক। তখন ফুপুর উপরে সেই পিশাচকে হাজির করা হয়। ওই পিশাচ হাজির হওয়ার পর সে যে বর্ণনা দেয় তা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। সেই পিশাচটি জানায় তার নাম আলী, আর পিশাচটি তার প্রাপ্য পেয়ে গেছে। এই রানাকে এই পিশাচটি ভোগ হিসাবে গ্রহণ করেছে। তখন করিম চাচা বলে, তোকে কে দিয়েছে এই ভোগ? ভোগ তো মানুষ না দিলে তোরা পাস না, কিভাবে ভোগটা নিলি বল? তখন সে পিশাচ উত্তর দেয়, ওর কাছের মানুষ দিয়েছে, অন্য কেউ না। তখন কবিরাজের সন্দেহ হয়, কাছের মানুষ দিয়েছে মানে কে দিয়েছে?
এই যে এই সমস্ত কথোপকথন হচ্ছে, এই ঘটনার সাক্ষী কিন্তু অনেক মানুষ সেখানে হাজির ছিল। রানার দাদিও সেখানে উপস্থিত ছিলেন। আর ওই যে যিনি দেখেছিলেন দাদিকে কুলার উপর রাখতে, সেও কিন্তু ওখানে আছে। তখন উনিও বলেন যে আমি মনে হয় বুঝতে পারছি, করিম চাচা আপনি আরো জিজ্ঞেস করেন তো, আরো কিছু জিজ্ঞেস করেন ওকে, তারপর বলতেছি ঘটনাটা কি। এরপর করিম চাচা ওই পিশাচকে জিজ্ঞেস করেন, আরো ভালো করে বল, নাহলে তোকে ভয়ঙ্কর শাস্তি দেব এখন। তখন ওই পিশাচটি ভয় পেয়ে বলে যে যে এই কাজটি করেছে সে হচ্ছে এই বাচ্চার আপন দাদি। এই কথা শোনার সাথে সাথে সবার তো মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। দাদি কিন্তু দরজার একপাশে দাঁড়িয়ে নীরবে নিভৃতে খুব কান্নাকাটি করছিলেন। তখন ওই যে যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ এইবার আমি বুঝছি ঘটনাটা কি হয়েছে, আমি তো এটা দেখছিলাম এরকম ঘটনা, আমি তো তখন বুঝতে পারি নাই, আমি মনে করছি এমনি রাখছে, এর ভিতরে যে এত কিছু ছিল তা যদি আমি জানতাম তাহলে আমি শুরুতেই এর মাকে বলে দিতাম, কিন্তু আমি তো বুঝতে পারি নাই, হাই হাই এ আমি কি করলাম, কেন বুঝতে পারলাম না। এরপর যিনি দেখেছিলেন উনি নিজেই নিজেকে অনেকটা দোষারোপ করছিলেন যে কেন আমি বুঝতে পারলাম না, তাহলে তো এই বাচ্চাটার জীবনটা রক্ষা করার জন্য তো চেষ্টা করা যেত। যাই হোক, আসলে রানা তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এরপর পিশাচকে বলা হয় তুই এই ভোগ নিয়ে কি করলি, আর তুই যে লোভ দেখিয়েছিলি তুই কি সেই জিনিস দিয়েছিস? তখন ওই প্রতারক পিশাচ বলে না, আমি ভোগ দেইনি, ভোগ আমি নিয়েছি কিন্তু ওদেরকে ওই উপহারটা দেইনি, কেননা আমি এভাবেই মানুষের সাথে প্রতারণা করি, প্রতারণা করে তাদের কাছ থেকে নরবলি নেই, বিনিময়ে তাদেরকে কিছুই দেই না। রানার দাদিকেও আমি কিছু দেইনি আর দেবও না। এই বাচ্চাটা নিয়ে যাওয়ার পর আমার শক্তি আরো বেড়ে গেছে। এরপর ওই করিম চাচার ভয়ানক রাগ হয়, রাগ হওয়াটাই স্বাভাবিক। উনি সেই পিশাচের উপর চড়াও হন, সেই পিশাচকে যন্ত্রণা দিতে থাকেন। সেই পিশাচকে বলেন তুই এক্ষুনি চলে যাবি। ওই পিশাচটা বলে না আমি যাব না। হ্যাঁ আমি যাব, এই বাচ্চার মাকে নিয়ে তারপর যাব। এই বাচ্চাকে নেওয়ার সাথে সাথে এই বাচ্চার মায়ের উপরও আমার অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই বাচ্চার মাকেও মারবো আমি। এই কথা শোনার সাথে সাথে করিম চাচা এমন রাগান্বিত হয়েছিলেন যে ওই পিশাচকে ওখানেই মেরে ফেলবেন, তবে উনি কিছু একটা চিন্তা করে মারলেন না, ওই পিশাচকে তার মতো করে রুকিয়া করে ভয়ঙ্কর যন্ত্রণা দিতে থাকলেন এবং ওয়াদা করালেন সে আর কখনোই এখানে আসবে না। তবে সেই পিশাচটি একটা কথা বলে চলে যায়, সে রাজি হয় চলে যেতে, তবে একটা কথা বলে যায় যে হ্যাঁ আমি আসবো না, তবে আমার কিছু প্রভাব কিন্তু এদের উপর থাকবেই, আমি যদি নাও আসি, কারণ এই রানাকে বলি হিসাবে নেবার পর এর পরিবারের উপর আমার অন্য ধরনের একটা বিষয় তৈরি হয়ে গেছে, আমি চলে গেলেও এর প্রভাব সেখানে থাকবেই। এরপর নাকি ওই পিশাচটা ওখান থেকে চলে যায়। পরিবারের আর কোনো সদস্যদেরকে সরাসরি ক্ষতি করবে না এই শর্তেই তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় যে ফুপু অসুস্থ হয়ে গিয়েছিলেন, উনিও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, কারণ রানার মৃত্যুর পর উনিও বেশ কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। কারণ মৃত্যুর আগে থেকেই উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন, তবে এই অসুস্থতার কারণটা কেউ ধরতে পারেনি, এটা স্বাভাবিকভাবে অনেকে মনে করেছে। তো ফুপু উনি তো তার সন্তানকে হারালেন, আর দাদি উনি লোভে পড়ে যে কাজটি করলেন সারাটা জীবন উনি এটা নিয়ে আফসোস করেছেন, কি কাজটা উনি করলেন। তবে পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে ফুপুর কিন্তু আরো 3 সন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে 2টা মেয়ের জন্ম হয়, একটা মেয়ে মারা গিয়েছিল অসুখ হয়ে। 2008 সালে একটি ছেলে জন্ম হয়, বর্তমানে তার বয়স 17 বছর। কিন্তু তার বয়স বাড়লেও শারীরিকভাবে 6 বছরের বাচ্চার উচ্চতা যতটুকু তার উচ্চতা ততটুকু। ঘটনাটা এ পর্যন্তই। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন ভয়ঙ্কর একটা ব্যাপার, কিভাবে ধূর্ত প্রতারক জিনেরা মানুষকে প্রতারণা করতে থাকে।
দাদির সাথে প্রতারণা করেছিল, দাদুকে লোভ দেখিয়েছিল, দাদু সেই লোভে পড়ে গিয়েছিলেন, আর এতেই হয়ে গেল বিপত্তি। একটা ছোট্ট শিশু, ফুটফুটে শিশু রানাকে মরতে হলো। রানার ভাগ্য আল্লাহ তাআলা হয়তো এভাবেই লিখে রেখেছিলেন, এই জন্যই তাকে মরতে হয়েছে। কিন্তু অনেক সময় মানুষ তার নিজের ভুলে ভাগ্যের বিপর্যয় ঘটায়, যেমনটা হয়েছিল এই দাদির বেলায়। আল্লাহ তাআলা ফুপুকে সুস্থতা দান করেছিলেন আল্লাহর রহমতে। ওই কালী নামক ধূর্ত প্রতারক পিশাচটাকে তাড়াতেও এই করিম চাচা সক্ষম হয়েছিলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে ফুপুর আর একটা মেয়ে যে মারা গেল অসুখ হয়ে, এর পেছনেও ধারণা করা হয় যে ওই প্রতারক পিশাচের হাত থাকতেও পারে। আর ওনাদের ছেলে, যার 17 বছর বয়স হবার পরও এখনো 6 বছরের বাচ্চার উচ্চতার মতো, তার উপরও ওই প্রভাবটা যে রয়েছে এটাও অনুমান করা হয়। ঘটনা এই পর্যন্তই প্রিয় লিসেনার্স। আমি শুরুতে বলেছিলাম এই ঘটনার মধ্যে শিক্ষণীয় একটি ব্যাপার রয়েছে। শিক্ষণীয় ব্যাপার এটাই, স্বপ্নের মধ্যে অনেকে সুপারি চায়, বিভিন্ন ফল চায়, এই জিনিসগুলো দেয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে স্বপ্নের মধ্যে তো আমাদের উপর নিয়ন্ত্রণ অন্য কেউ করতে পারে, নিজের উপর তো নিজেদের নিয়ন্ত্রণ থাকে না, তখন কি করব? এই ধরনের স্বপ্নগুলোর হিসাবটা আলাদা। এই স্বপ্নগুলো তখন আমাদের কাছে বাস্তবের মতো মনে হবে। এই জন্য খুব সাবধান। ঘুমের সময় আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 3 আয়াত আমরা পড়ে ঘুমানোর চেষ্টা করব। ইনশাল্লাহ স্বপ্নের মধ্যে দুষ্টু জিনেরা এসে আমাদেরকে এই ধরনের স্বপ্ন দেখাতেও পারবে না, আর ঘুমের ভিতরে আমাদেরকে এসে কোনো কিছু খাওয়াতেও পারবে না, আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন প্রিয় লিসেনার্স। নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন রুহুল আমিন ঢাকা থেকে। এবং রুহুল তার নিজের জীবনের একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তার নিজের সাথে ঘটেছিল 2000 সালে, তখন তিনি স্টুডেন্ট ছিলেন। বর্তমানে তিনি মোটামুটি একটা ভালো বয়সে পৌঁছেছেন এবং তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। তো সঙ্গত কারণে তিনি অনেক ইনফরমেশন আমাকে বলেছেন একটু রাগ ঢাক রেখে শেয়ার করতে। তো আমি সেটাই করব এবং আমার মতো করে শেয়ার করতে রিকোয়েস্ট করেছেন, আমি সেটাই করব। তো আমি চলে যাচ্ছি রুহুলের ঘটনায়। রুহুলদের বাড়ি যদিও যশোরে, কিন্তু তার বড় চাচা কোনো একটি কারণে তার চাচির বাড়িতে, তার চাচিদের দেশের বাড়ি উত্তরবঙ্গের কোন একটা জায়গায়, সেখানে সেটেল করেছিলেন। তো বেশ অনেক বছরই তিনি সেটেল করেছেন, সেখানেই তিনি থাকতেন। আর রুহুলদের পরিবারের সাথে তার যোগাযোগ খুব বেশি ছিল না, মানে মোটামুটি একটু দূরত্ব ছিল। তো রুহুল দেখেছে তার স্কুল লাইফ থেকে চাচাকে কম দেখেছে। তো তার যখন নাকি এসএসসি শেষ হলো, এইচএসসি শেষ হলো, এর মধ্যে চাচার সাথে হঠাৎ দেখা হতো, তাদের বাড়িতে আসতো তখন। তো এইচএসসির পরে রুহুলের শুরু হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া। তো তিনি সেটা করতেন, তিনি বিভিন্ন জায়গায় যেতেন তার ভর্তির জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তিনি চেষ্টা করতেন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। তো এটা করতে করতে তিনি হাঁপিয়ে উঠেছিলেন এবং তিনি মোটামুটি সব জায়গায় অ্যাটেন্ড করে তিনি তখন বেশ একটা হেক্টিক সময় কাটাচ্ছিলেন। তার মন মানসিকতা বিক্ষিপ্ত হয়ে গেছে। তো এরকম একটা সময় তার চাচা তাদের বাড়িতে এলেন এবং তাকে বললেন যে, আমার বাড়িতে তো কখনো যাস নাই, তুই ছোটবেলায় গেছিলি একবার, এরপর তো যাস নাই, চল আমাদের বাড়িতে বেড়াতে চল। তো চাচার কথায় তিনি একটু কনফিউজড হয়ে গেলেন, যেহেতু চাচার সাথে যে তার খুব একটা মানে ভালো বন্ড আছে তা না, বাট ভালো লাগতো চাচাকে। তো চাচা যখন বলল, তিনি তার প্যারেন্টস এর অনুমতি নিলেন। প্যারেন্টস বলল, আচ্ছা যাও চাচার বাড়ি ঘুরে আসো। উত্তরবঙ্গের একটি জেলা, যেটা বললাম যে সঙ্গত কারণে তিনি বলতে চাচ্ছেন না জায়গার নাম। তো সেখানে রুহুল চলে গেল তার চাচার সাথে। তো চাচার সাথে গিয়ে চাচার যে বাড়ি, যেখানে চাচা বাড়ি করেছে, বেশ ভালো লাগলো। চাচাতো ভাই বোনদের সাথে তার খুব বেশি সখ্যতা আছে তা না, অল্প স্বল্প দেখা হয়েছে। তাদের সাথেও মানে গল্প গুজব করে বেশ ভালোই সময় কাটছিল রুহুলের, এবং দেখছিল সেই জায়গাটা এবং বেশ
পুরনো একটা অঞ্চল, সেই জায়গায় তিনি গিয়েছেন। চাচা যেখানে বাড়ি করেছেন জায়গাটা বেশ পুরনো একটা জায়গা, মানে অনেক দিনের পুরনো ঐতিহ্যবাহী জায়গা, এবং সেই শত শত বছরের ইতিহাস আছে সেখানকার। তো ঘুরে বেড়াচ্ছিল রুহুল, অনেক কিছু দেখেছে। তো বিভিন্ন রকম গল্প গুজবে তাদের সময় কাটছিল, বিভিন্ন ফান থিং, যে মানে মজার জিনিসগুলো করছিল। শীত তখন পড়া শুরু হয়েছে, এবং শীত পড়াতে খেজুরের রস মানুষ কালেক্ট করছে, এরকমের একটা ব্যাপার। তো এর মাঝেই রুহুলের কাজিন, মানে বড় কাজিন যেটা, মানে একেবারে রুহুলের বয়সী যে প্রায়, সে বলল যে ভাই, আমাদের এখানে তো যেটা আমরা করি, এখানে আমাদের নদীর একটা অংশ আছে, সেই অংশে অনেক পাখি পড়ে রাতের বেলা আসে এখানে, এবং মানে খুব মানে মজা হয়, আমরা সেগুলো ধরি। তো রুহুল বলতেছে কিভাবে, তোমরা কি শিকার করো? বলে না না, আসলে শিকার না, মানে ওইরকম না, কেন আমরা তো সব ইয়াং ছেলে পেলে, আমাদের কাছে তো আর বন্দুক টন্দুক নাই। আর এই পাখি রাতের বেলা এসে নেমে এখান থেকে অনেক চলাফেরা করে, অনেক ঝাঁকে ঝাঁকে পাখি থাকে, এবং পরবর্তীতে নদীতে যায়, নদীতে যেও তারা মাছ টাছ খায়, এরকম আর কি। পাশে জঙ্গল আছে, বেশ বড় গাছগাছালি, বিশাল অবস্থা। তো ওইখানে পাখিগুলা থাকে। তো আমরা যেটা করি, আমরা জাল বিছায় মানে তারা ধরে, সেই পাখি ধরে, এবং সেটা ধরার তারা বর্ণনা দিয়েছে, সেটা আমি বলছি না। যাই হোক, কোনোভাবে তারা যখন নাকি পাখিগুলো এই খোলা জায়গায় থাকে, তখন তারা ধরে, কোনোভাবে ফাঁদ পেতে সেগুলোকে ধরে। তো যাই হোক, রুহুল খুব ইন্টারেস্টেড হয় আসলে ওই সময়ের মানুষ। আসলে ওই সময় বলতে আমি বলছি যে 2000 সাল যে খুব বেশি পুরনো তা না, বাট ওই সময়ও মানুষ অনেক এই ধরনের ব্যাপার স্যাপারে আনন্দ মজা পেত, কারণ মানুষের অ্যাক্টিভিটিস গুলো অনেকটাই দেখা যেত যে কিছুটা সীমাবদ্ধ ছিল, কারণ ইন্টারনেট এত ব্যাপ্তি ছিল না ওই সময়, হয়তো কেবল ধরা দিচ্ছে ইন্টারনেট, এরকম একটা অবস্থা। তো আর ঢাকার বাইরের অঞ্চলগুলোতে তো একদমই মোটামুটি তখন বলতে গেলে যে খুব বেশি কোনো অ্যাক্টিভিটিসই নাই, বিদ্যুৎও যে সব সময় থাকতো সেরকম না। তো যাই হোক, তাদের কাছে এগুলো খুব অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার ছিল। তো রুহুল মানে এটাতে খুব আগ্রহ পায় চাচাতো ভাইদের সাথে, যে আচ্ছা ঠিক আছে, যাওয়া যায়, দেখা যায়, যদিও সেটার পক্ষপাতী নাই পাখি টাখি ধরার। তো তারপরও সে খুব আগ্রহ পায়। তো চাচাতো ভাইরা বলে তোমাকে নিয়ে যাব। তো তারপর দিন সন্ধ্যায় তার চাচাতো ভাই তাকে এসে বলতেছে যে চলো আমরা আজকেই যাব, আমরা সবাই মিলে প্ল্যান করছি। তো তার চাচাতো ভাই 2 জন, আর তার সাথে তাদের কাজিন ছিল 2 জন, মানে টোটাল 4 জন। তাকে রুহুলকে বলে যেতে। তো রুহুল তাদের সাথে তার মতো প্রিপেয়ার্ড হয়ে বের হয়ে যায়। তো বের হয়ে 4 জন হেঁটে যাচ্ছে। বাসা থেকে বের হয়ে, আসলে সেই সময়কার গ্রামে বিদ্যুৎ কিন্তু তেমন ছিল না। বের হয়ে একটু পরে দেখে যে একদম মানে রাস্তা, নর্মাল যে গ্রামের রাস্তা সেটা। তো হেঁটে যাচ্ছে, 2 পাশে গাছ, আকাশে একটা চাঁদ আছে, সেই চাঁদের আলো এসে পড়ছে। তো হেঁটে যেতে যেতে মানে তারা গল্প করতেছে, বিভিন্ন রকমের গল্প। তো তার চাচাতো ভাই বলতেছে যে গ্রামে কিন্তু মাঝে মাঝে ডাকাত পড়ে, এইটা হয় ওইটা হয়, আর আমাদের এখান তো পুরান জায়গা, এখানে অনেক অন্যরকম ব্যাপার স্যাপার আছে, খুব মানে মিস্টিক জায়গাটা, রহস্যময়। তো রুহুল জিজ্ঞেস করতেছে রহস্যময় কি আছে? অনেক কিছু আছে এখানে রহস্যময়, তোমার আর এত করতে চাচ্ছি না, যাচ্ছি নদীর পাড়ে, আমরা পাখি ধরতে, তো সুতরাং এত কথা বলার দরকার নেই, চলো আমরা আগে ঘুরি, তোমার কাছে ভালোই লাগবে, তুমি তো মনে হচ্ছে বেশ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তোমার গল্প গুজব শুনে মনে হয়। তো রুহুল বলতেছে যে হ্যাঁ, আসলে আমাদের ওখানে অনেক আমরা ঘোরাফেরা করি রাত বিরাতে, এই সেই অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে আমাদের। যাই হোক, এই গল্প করতে করতে তার এগিয়ে যাচ্ছে। তো এরকম সোজা গিয়ে একটা রাস্তা ছিল ডানে, সেটা মোড় নিল, মোড় নিয়ে তারা একদম সোজা যাচ্ছে। এইবার দেখতেছে রুহুল যে পাশে একদম বিস্তীর্ণ ক্ষেত, বিশাল ফসলের মাঠ, এবং সেই ফসলের মাঠ শীত পড়াতে, মানে হালকা হালকা শীত পড়াতে পুরা কুয়াশায় ঢেকে গেছে। দেখা যাচ্ছে যে কুয়াশা ছেয়ে আছে, মাটি থেকে প্রায় 1-2 হাত পর্যন্ত শুধু কুয়াশা, এবং একটা অদ্ভুত পরিবেশ। মাঝে মাঝে তাল গাছ দাঁড়ায় আছে, তাল গাছের মাথাগুলো বেশ ভয়ঙ্কর লাগতেছে, কেমন জানি মনে হচ্ছে যে কুয়াশার মধ্যে থেকে কোনো দানব দাঁড়ায় আছে। এর মাঝে বড় বড় গাছগুলো, যেগুলো ঝাঁকড়া গাছ, সেগুলো অন্যরকম লাগতেছে। একেবারেই তারা কিন্তু মোটামুটি যে লোকালয় থেকে দূরে সরে আসছে। তো সামনে যে দেখা যাচ্ছে যে একটা মানে এরকম নিচু হয়ে, মানে হঠাৎ করে একটা জায়গা, সেখানে একটা ফিতার মতো ওখানে চকচক করা শুরু করছে চাঁদের আলো পড়ে। তো বুঝলো যে ওইটাই নদী, নদীর এক অংশ দেখা যাচ্ছে।
যাচ্ছে, আর তারা আছে একটু হাইল্যান্ডে, মানে রাস্তা থেকে, মানে নদীর থেকে একটু উপরে রাস্তা সেখানে। তো হাঁটতে হাঁটতে এক সময় নদী আরো দৃষ্টিগোচর হলো, দেখা গেল, এবং যেই নদীর যেই অংশটাতে তার সেই কাজিন এবং তার কাজিনরা একসাথে গেল, সেই জায়গাটা বেশ চাপা, এবং এই জায়গাতে এরকম বাঁক নিয়ে গেছে, এবং সেই জায়গাটার পাশে দেখলো যে অনেক গাছগাছালি, এবং তার পাশে আসলেই এই রাস্তার উঁচু অংশ থেকে দেখা যাচ্ছে বিশাল একটা জঙ্গলের মতো, মানে ঘন জঙ্গলের মতো গাছগাছালি ব্যাপকভাবে হয়ে আছে। তো বলতেছে যে ওই জায়গায় আমরা যাব, খোলা জায়গাটুকু ওই জায়গাটায়। তো বলতেছে যে তবে শব্দ করা যাবে না, আস্তে আস্তে পার দিয়ে আমরা যাব, চলো। তো রুহুল তাদের সাথে হাঁটতেছে, এবং রুহুল এইবার কিন্তু একটু অ্যাডভেঞ্চার ফিল করতেছে, ভাল লাগতেছে তার কাছে, মনে হচ্ছে আসলেই কোন একটা কাজে আসা হয়েছে এখানে। তো হাঁটতে হাঁটতে যখন বের হয়ে গেছে, তারা মূল যেই রাস্তা থেকে নেমে গেছে, সেই ফাঁকা অংশ কাছাকাছি আসতেছে, দুই পাশে গাছগাছালি, রাতের নিঃশব্দ ভেদ করে বিভিন্ন রকম জন্তু জানোয়ার, পাখি বা এরকম রাতের বেলা যে নিশাচর প্রাণীর ডাক শুনতে পাচ্ছে কিন্তু রুহুল। এবং সে তার কাজিনকে জিজ্ঞেস করলো যে এখানে অনেক রকম ডাক শুনতে পাচ্ছি প্রাণীর। বলে আছে আছে, অনেক কিছু আছে এখানে, মানে অন্যরকম অনেক প্রাণী আছে, যেমন এখানে কিন্তু বুনো শুয়োরও আছে। তো তুমি তো জানো না, হঠাৎ বের হয়ে আসে এরকম। তো এটা আছে, আমরা অনেকে দেখছি বাগডাস আছে এখানে, তো বাগডাসও আছে, অনেক কিছু আছে। তো এরকম কোনটা কি ডাকে এটা বোঝাও যায় না, চুপচাপ আসো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছে, আবার বলতেছে যে একটু সাবধান, এখন তো শীত পড়তেছে, এখন কিন্তু ওই সাপ ঢুকে গেছে গর্তে, তারপরও সাবধানে থাকার দরকার, একটু সাবধানে চলাফেরা করবে। তো এইসব চিন্তা করেই রুহুল যাচ্ছে তার কাজিনদের সাথে, এবং দেখতেছে যে চাঁদের আলো পড়ে অসাধারণ লাগতেছে। এখন নদী হচ্ছে তারা যেখানে আছে সেখান থেকে নদী একদম দেখা যাচ্ছে, বেশ মানে স্রোতটা বেশ হালকা হয়ে গিয়ে এখান থেকে ঢুকে গেছে, এবং এই নদীটাই নাকি পরে বের হয়ে বড় একটা জায়গায় পড়ছে, বড় নদীতে পড়ছে আর কি। তো যাই হোক, যাচ্ছে হাঁটতে হাঁটতে, তো একটা জায়গায় মানে দেখলো যে বেশ খোলামেলা জায়গা, নদীর পাড়ে এই সাইডটা, এবং তার এক পাশে অনেক গাছগাছালি, এবং ওই পাশে তো একেবারে দেখাই যাচ্ছে না গাছের জন্য, বিশাল, মানে মনে হচ্ছে বিশাল বনের মতো। তো তার কাজিন তাকে বলল যে তুমি দাঁড়াও এখানে, হ্যাঁ রুহুল, তোমার আসার দরকার নেই, তুমি দাঁড়াও। এবং তার সাথে তার এক কাজিনকে রাখলো, বললো যে তুইও থাক, ওর সাথে থাক, আমরা দুইজন যে কাজ করি। তো তাদের সাথে অনেক জিনিসপত্র নিয়ে আসছিল, তারা সেগুলো নিয়ে আস্তে 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 খোলা জায়গাটার কাছে চলে গেল। এবং রুহুল দেখতেছে যে তারা দুইজন ওই জায়গায় যে কিসব প্ল্যান করতেছে, কিসব পুঁততেছে, এরকম এইসব। তো রুহুল তার সেই কাজিনের কাজিন যে আছে তার সাথে আলাপ করতেছে যে কিভাবে কি করে। তো সে মোটামুটি একটু বর্ণনা দিল, কিন্তু মনে হলো যে সে খুব একটা, মানে রুহুলের সাথে গল্প করে আগ্রহ না, আছে না অনেকের সাথে সাবজেক্ট মিলে না। তো সে রুহুলকে বললো কি যে এক কাজ করো, তুমি দাঁড়াও, আমি আসতেছি ওদের সাথে, যে আসে পারবা না একা কিছুক্ষণ থাকতে দাঁড়াইতে? বলে হ্যাঁ হ্যাঁ, রুহুল বলে কোনো অসুবিধা নাই। রুহুল তাদের যেতে দিল। রুহুল আস্তে করে ওখানে হেঁটে গিয়ে ওই মাটির একটু উঁচু অংশ ছিল সেখানে বসে পড়লো। বসে পড়ে সে দেখতেছে দূর থেকে ওদের ফিসফিস, মানে কথাবার্তা দূর থেকে আসতেছে, ফিসফিসের মতো হয়ে যাচ্ছে প্রায়, একটা দেখা যায় হালকা শব্দ শোনা যায় না, আর ঠিকই সেই গাছগাছালির মধ্যে থেকে ঝিঝি পোকার স্ট্রং ডাক আসতেছে, এবং মানে অন্যরকম একটা পরিবেশ। তো মানে বেশ অবাক করা একটা পরিবেশ, অন্যরকম। এর মধ্যে হঠাৎ করে রুহুল দেখলো যে দূরে মানে পটপট করে পাতা, মানে ডানা ঝাপড়ানোর শব্দ। তো দেখলো যে তার কাজিনরা দৌড় দিয়ে গাছগাছালির আড়ালে চলে গেল সবাই, এবং যাওয়ার আগে রুহুলকেও হাত দিয়ে এরকম দেখালো। তো রুহুলও ওই সেই তাদের ওই হাত দেখানোতে আস্তে করে সরে গিয়ে কয়েকটা গাছগাছালির আড়ালে লুকায় গেল, মানে সে বুঝতে পারছে হয়তো এখানে পাখি আসতেছে। তো দেখলো যে ডানা ঝাপটানোর যে শব্দ, রাতের বেলা একেবারে চাঁদের আলো গায়ে মেখে অনেক পাখি আসতেছে, এবং সেগুলার বড় বড় পাখি, সে পাখির মানে ডানার মধ্যে চাঁদের আলো লেগে অন্যরকম লাগতেছে। কিছু পাখি আছে সাদা রঙের, এবং সেগুলোর মধ্যে একেবারে চাঁদের জোছনা, মানে একদম ফুটে বেরোচ্ছে, ফিনিক ফোটা জোছনার মতো লাগতেছে তার পালকের মধ্যে লেগে। দেখলো যে সবগুলো এসে সেই নদীর পাড়ে বসলো এবং ছেয়ে গেল, কিছু আছে নদীর এই সাইডে চলে গেল একেবারে। তো বুঝতে পারলো রুহুল যে এখানে হয়তো পাখিগুলো খেতে আসছে। তো তার কাজিন তো তাকে ইশারা দিয়ে গেছে, সে তাকায় দেখতেছে এই গাছগাছালির ফাঁক থেকে যে তার কাজিনটা কোথাও নাই। তো সে যেখানটা দাঁড়ায় আছে তার আশেপাশে কিন্তু অনেক গাছ, মানে বড় বড় গাছ,
এবং যোছনা সে গাছের পাতার ফাঁক দিয়ে ঢুকতেছে ওখানে স্কাইলিকের মতো। তো সে আস্তে ধীরে হেঁটে দেখতেছে যে এদিক ওদিক মানে একটু সরে, তখন দেখে যে তার পায়ে শুকনা পাতা লেগে মচমচ করে ভাঙতেছে। তো বুঝলো যে এটা করা ঠিক হবে না, মানে পাখিগুলো খুব তাদের মানে হয়তো শ্রবণ শক্তি অনেক ক্ষীণ হইতে পারে, তো উড়ে যাবে এবং তার কারণে যদি উল্টা পাল্টা কিছু হয় তখন কিন্তু তার খাদিনরা তাকে দিবে, মানে ব্লেম দিবে যে তার জন্য এরকম হয়েছে। তো যাই হোক, সে খুব চুপচাপ দাঁড়া রাখলো। কতক্ষণ দাঁড়া আছে বলতে পারবে না। এর মাঝে এসে কিন্তু তার কাজিনদের কোনো শব্দ শুনতেছে না, একদম নৈশব্দ, এই রাতের যে নৈশব্দের শব্দ সেটা। এর মাঝে সে ফিল করলো যে শীতটা বাড়তেছে, বেশ শীত পড়ে যাচ্ছে, এবং সে হঠাৎ করে তাকায় দেখলো কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ আরো বেশি, মানে ব্যাপক রকম কুয়াশায় ছেয়ে গেছে। মানে তার যে গাছগাছালি সে দেখতেছিল একটু ফাঁকে ফাঁকে ফাঁকা আছে, ওইসব জায়গায় ফাঁকা নাই, কুয়াশা ছেয়ে গেছে, এবং সামনের যতটুকু অংশ তার দৃষ্টিগোচর ছিল সেটাও কুয়াশায় ছেয়ে গেছে। তো অন্যরকম লাগা শুরু করলো তার কাছে। হঠাৎ করে সে একটা শব্দ পাইলো, মানে শব্দটা এরকম মনে হচ্ছে যে পায়ে নুপুর পরে যদি কোনো মেয়ে হাঁটে সেরকম শব্দ। তো রুহুলের কাছে একটু অস্বস্তি লাগলো, এই রাতের বেলা পায়ে নুপুর পরে কে হাঁটবে, এবং এই গাছগাছালির মধ্যে, মানে শব্দ আসছে কিন্তু তার পেছন থেকে, মানে মনে হচ্ছে বেশ খানিকটা পেছনে, মানে তার থেকে 20-25 ফিট দূরে কেউ পায়ে নুপুর পরে হাঁটতেছে। তো তার কাছে একটু অন্যরকম লাগলো, এই রাতের বেলা এটা কি আসলেই কোনো এই শব্দ, নাকি কোনো নিশাচর প্রাণী বা পাখি ডাকতেছে, পাখি ডাকতেছে বা প্রাণীর শব্দ এরকম, আমি কি কনফিউজড হয়ে গেলাম নাকি? কয়েক সেকেন্ড সে চিন্তা করছে, তারপর সে স্পষ্ট বুঝতে পারলো না, এটা তো কাইন্ড অফ লাইক পায়ের মধ্যে মল ঠিক না, নুপুর যদি থাকে হালকা ছোট ছোট বেল যেগুলোর মধ্যে, সেগুলো যদি হালকা চিৎচিৎ করে সেরকম শব্দটা, খুব মানে একেবারে মলের মতো না, বাট সেরকম মানে ছোট ছোট বলের যদি নুপুর হয় সেরকম একটা শব্দ, লাইক হালকা চিন 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 শব্দ করতেছে, মনে হচ্ছে নড়াচড়া করতেছে, এবং নড়াচড়া করলে তো সে আসলে খুব কিউরিয়াস হয়ে ফট করে পেছনে তাকালো রুহুল। তো তাকায় সে দেখতেছে যে সে স্কাইলিক কিন্তু ঠিকই আছে, ওপর থেকে আলো নামতেছে চাঁদের, কিন্তু চারিপাশে খুব ভালো দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, একেবারেই কুয়াশার মতো। হঠাৎ করে তার ঠিক কানের কাছে ফিস ফিস করে উঠলো একটা নারী কণ্ঠ, একদম মানে একদম মনে হচ্ছে যে তার কানের ডান দিক থেকে আসতেছে, বলতেছে আমাকে বাঁচান। একেবারে রুহুলের মানে পুরা মানে মাথা থেকে পা পর্যন্ত একদম শীতল স্রোত নেমে গেল। তো রুহুল আপনার বাঁচাবো মানে কি? কি ব্যাপার? কে আপনি? কে আপনি? কে কোত্থেকে আসছেন? আপনাকে বাঁচাবো মানে? বলছে আমাকে বাঁচান, আমাকে তাড়া করতেছে। মেয়েটার কণ্ঠে কিন্তু সেখানকার একটা লোকাল অ্যাকসেন্ট ছিল, এবং মানে এর জন্য রুহুল হঠাৎ ভয় পেল। সে চিন্তা করলো হতে পারে এখানকার কোনো মেয়ে, কে তাড়া করবে, এটা মানে তার মধ্যে চিন্তা করতে, কিন্তু সে একই সাথে ভয় পাচ্ছে। এরকম রাত হয়ে গেছে, রাত তখন হয়তো 11টা-12টা বাজে এরকম একটা সময়, এবং সেই সময় মানে এমন একটা পরিবেশে আসছে সেখানে পাখি শিকার করতে তারা, এবং তার মাঝে কুয়াশায় ছেয়ে গেছে চারদিক, আর এর মাঝে একটা নারী জঙ্গলের মধ্যে বলতেছে আমাকে বাঁচান, আমাকে তাড়া করতেছে। কে তাড়া করতেছে? আর সে তো একলা, এখানে কেউ নাই। আবার সে জোরে কথা বলতে সাহস পাচ্ছে না, যে তার কথা বলার শব্দে যদি সেই তার কাজিনরা মানে মানে বিরক্ত হয়, বা যে তাদের যদি সে শিকার করতে আসছে যে শিকার ছুটে যায়, মানে তাকে ব্লেম দিবে আর কি। তো সেইটা নিতে চাচ্ছে না। তো সে আবার আস্তে আস্তে বলল, খুব আস্তে আস্তে, আপনি কে, কোত্থেকে আসছেন, কি ব্যাপার? তো মেয়েটা বললো আমাকে বাঁচান। আর কোনো কথা না, আমাকে বাঁচান, আমার সাথে আসেন। এটা বলার সাথে সাথে রুহুল একেবারে তার হাতে একটা হাতের স্পর্শ পেল। মানে সে একটা শার্ট পরা ছিল, শার্টের উপরে সে একটা ভেস্ট পরা ছিল, সোয়েটার, আর তার গায়ের মধ্যে একটা শাল জড়ানো ছিল, কিন্তু সে একেবারে তার যে শার্টের উপর দিয়ে একটা স্পর্শ পাইছে একটা নারীর হাতের। তো সেই স্পর্শটা সে বুঝতে পারছে যে ঠান্ডা, হাতটা ঠান্ডা, শার্টের উপর দিয়ে ঠান্ডা লাগছে, এবং সেই হাতে নখ আছে এটাও সে বুঝতে পারছে, এবং তাকে ধরে মনে টান দিল।
তো রুহুল আস্তে করে কোনো কথা না বলে ঘুরে গেল, ঘুরে সে কোনো নারীকে দেখলো না, দেখলো যে তার হাতটা যে ধরছিল ছেড়ে দিছে। সে বুঝতে পারতেছে তার থেকে একটু সামনে এই কুয়াশা কাটানো একটা অবয়ব, এবং অবয়বটা কোনো নারীরই হবে, কারণ যেরকম ভাবে দাঁড়ায় আছে নারীর মতোই, চুল ছেড়ে দিয়ে বা চুল মানে খোলা থাকলে একটা নারী যেভাবে দাঁড়ায় থাকে সেরকম নারীটা হাঁটা শুরু করলো, পেছন দিক থেকে সে দেখতেছে। তো রুহুল খুবই অস্বস্তিতে পড়ে সেই নারীটাকে ফলো করা শুরু করলো, পিছনে পিছনে যাওয়া শুরু করলো, এবং গাছগাছালির মধ্যে দিয়ে মেয়েটা হাঁটতেছে, দুই পাশে কুয়াশা। রুহুলের কিন্তু খেয়ালও নাই যে তার কাজিনরা কোথায় বা কি, বা সে কাউকে ডাক দিবে, কারণ সে জোরে কথা বলতে ভয় পাচ্ছিল ওইখানে, যে পাখিগুলো যদি উড়ে যায়। তো সে নারীটার পিছনে পিছনে হাঁটতেছে, এবং বেশ খানিকটা হাঁটার পর সে চিন্তা করলো আমি কই যাচ্ছি। তো সে আবার প্রায় ফিসফিস করে, ফিসফিসের থেকে একটু জোরে জিজ্ঞেস করলো, আপনি কে, আমারে কই নিয়ে যাচ্ছেন? আমি তো আপনাকে চিনি না, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? তো সেই মেয়েটা সামনের থেকে তাকে বলতেছে, হিস, মানে হিস করে বলতেছে, চুপ, শব্দ না, আমার সাথে আসেন, আপনাকে ধরবে, আসেন। তো সে বলছে আমাকে ধরবে, সে মানে একদম মানে অন্যরকম হয়ে গেছে। রুহুল বলে আমাকে কে ধরবে? মেয়েটা আবার তাকে বলছে হিস, মানে এরকম শোঁ করে চুপ করাচ্ছে। তো রুহুল ওই মেয়ের পিছে পিছে হাঁটতেছে। তো অনেক দূর হাঁটার পরে দেখলো যে একটা খোলা জায়গায় আসছে তারা। খোলা জায়গাটা হচ্ছে গাছগাছালি থেকে বের হয়ে আসছে, চারিপাশে গাছ ছিল, যে গাছ থেকে বের হয়ে আসছে, এবং একটা মোটামুটি ফাঁকা জায়গা সামনে, এবং যে ফাঁকা জায়গাটা চাঁদের আলোতে পড়ে একদম উজ্জ্বল হয়ে আছে, কিন্তু কুয়াশা কুয়াশা অনেকখানি ঢেকে গেছে সেই জায়গায়। এবং সে বুঝতে পারতেছে কুয়াশা ঢাকা জায়গার মধ্যে কয়েকটা রুইন, মানে ভাঙা চূড়া কোনো মানে কি বলে কোনো স্থাপনা যদি থাকে সেগুলা, সে চাঁদের আলোতে যে স্থাপনা, এবং কিছু ছোট ছোট একটা জায়গায় দেখলো ছোট ছোট কয়েকটা নাম ফলক আছে, মনে হচ্ছে যে মানে লাইক টুমস্টোন যেরকম থাকে সেরকম। এবং এই যে মেয়েটা সে কিন্তু বের হয়ে আসছে তার সাথে, কিন্তু হেঁটে চলে গেছে একটা রুইনের পাশে, এবং তাকে তখন দেখা যাচ্ছে কুয়াশা ছাওয়া জায়গায় রুইনের সাথে দাঁড়ানো একটা অবয়ব, সে কিন্তু স্পষ্ট এখনো দেখতেছে না। তো রুহুল এখান থেকে বলল যে আপনি কি, আমাকে এখানে কেন আনছেন? হঠাৎ করে রুহুল শব্দ পেল একটা ঘোড়ার, এবং ঘোড়া হঠাৎ করে যদি ডেকে উঠে যেরকম, সেরকম একটা রেশা, এবং নাক দিয়ে জোরে ফোঁস ফোঁস করে ধোঁয়া বের করতেছে, এরকম মানে তার নিঃশ্বাস বেরোচ্ছে, নিঃশ্বাসের সাথে কুয়াশার মতো বের হয়ে যাচ্ছে, এরকম যে শব্দটা হয় সেরকম একটা শব্দ পেল রুহুল। তো রুহুল ফট করে তাকালো কোথায়, খেয়াল করলো যে এই যে দূরে যে যে টুমস্টোনের মতো জায়গাগুলো দেখছিল সেইখানে একটা ঘোড়া দাঁড়ায় আছে, ঘোড়াটার কোমর থেকে দেখা যাচ্ছে, বাকিটা নিচেটা কিন্তু কুয়াশা ঢাকা, এবং ঘোড়াটা যে কালো এটা বোঝা যাচ্ছে চাঁদের আলোতে, কারণ খুব স্পষ্টভাবে তার কালো অবয়ব বোঝা যাচ্ছে, চকচক করতেছে, এবং তার উপরে একটা মানুষ বসা। খুবই আশ্চর্যজনক ভাবে মানুষটার মাথা নাই, এবং সেটা কিন্তু একটা কালো রঙের একটা আলখেল্লার মতো পরা এরকম। সেই ঘোড়াটা ওখানে দাঁড়ায় আছে, এবং সে পুরা শব্দ পেল, ঘোড়াটা যে একটা মানে শব্দ করলো নাক দিয়ে, যে তার মানে কুয়াশা বেরোলো, সে পুরো দেখলো এখান থেকে। তো রুহুল মানে থরথর করে কাঁপতেছে, সে চিন্তা করতেছে এটা কি দেখতেছে আমি, এটা কি আসলে বাস্তবে দেখতেছি নাকি অন্য কিছু। তো সে তাকালো যে ওই মেয়েটার দিকে, একবার তাকাইলো এক সেকেন্ডে, সে দেখলো যে মেয়েটা তাকায় আছে ঘোড়াটার দিকে, এবং তারপর দেখলো ঘোড়াটা সরাসরি দৌড়ে আসতে শুরু করলো তার দিকে। রুহুল মানে এই কুয়াশার মধ্যে ছুটে আসতেছে তার দিকে। তো রুহুল দৌড় দিল, দৌড় দিয়ে সে কি করলো, মেয়েটার কাছে গেল, কিন্তু মেয়েটা তাকে চেপে ধরলো, হাতটা চেপে ধরে মেয়েটা আরেক দিকে চলে গেল তাকে নিয়ে। তো রুহুল খুবই মানে দিক বিদিক শূন্য হয়ে মেয়েটার পিছে ছুটতেছে, এবং তার কিছু খেয়াল নাই, গাছগাছালির মধ্যে ঢুকে গেছে। সে ঘোড়ার শব্দ পাচ্ছে, সেই ঘোড়া যে ডাকতেছে, সেই মানে নাক দিয়ে ই করতেছে, এবং একটা হাঁপাচ্ছে ঘোড়াটা, যে মানে জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে, শব্দটাও সে পাচ্ছে। তার কোনো শব্দ নেই, ঘোড়ার খুরের শব্দ, নিঃশ্বাসের শব্দ বোঝা যাচ্ছে তার আশপাশ দিয়ে কোথাও ঘোড়া দৌড়ে আসতেছে। প্রচন্ড রকমের ভয় পাইছে রুহুল, এবং এই ইন দ্য মিন টাইম মেয়েটা কিন্তু তাকে ছেড়ে দিছে, তাকে যে ধরে নিয়ে টান দিছিল ছেড়ে দিছে, এবং সে বুঝতে পারতেছে যে সে কিছুর পিছে দৌড়াচ্ছে, এবং সেই মেয়েটা খুব দ্রুতই ছুটে যাচ্ছে, রুহুলও ছুটতেছে পিছনে, এবং ঘোড়ার শব্দটা আসতেছে।
তো এরকম কতক্ষণ দৌড়াইছে বলতে পারবে না। রুহুলের এক সময় মানে একেবারেই দম শেষ হয়ে গেল। তো সে পায়ের সাথে একটা কিছু বাধাতে চিৎকার সামনে পড়লো। তো এটা পড়ার সাথে সাথে সে চিৎকার করে উঠছে রুহুল, কারণ সে আসলে ব্যথাও পাইছে। এবং চিৎকার শুনে সে তার খুব কাছ থেকে তার কাজিনের গলা শুনলো। তার মানে সে চিল্লা উঠলো যে এই কে, রুহুল নাকি? তো এরকম ধরে চিৎকার করে উঠছে তার কাজিন। তো সে বলতেছে আমি এখানে, আমি এখানে। রুহুল এখানে বলতে আমাকে আমার নিয়ে চলে, আমি এখানে। তো রুহুল মানে বুঝতে পারতেছে না সে কি করবে। সে বলছে আমি এখানে, আমি এখানে বলে চিৎকার করতেছে। তো হঠাৎ করে সে কানের কাছে শুনলো মেয়েটা বললো আমাকে বাঁচাইতে পারলি না। তাই বলে মেয়েটার শব্দ সে হারায় গেল, মানে আর শব্দ পেল না, ঘোড়ার শব্দ আর সে পাচ্ছে না। তো একটু পরে একটু শোরগোল শুনলো, দেখলো যে শোরগোলের মধ্যে থেকে মানে সব কয়েকজনের কথা, যে তার কাজিন এবং সাথের যে কাজিনের কাজিনরা তারা কয়েকজন এসে পড়ছে, হাতে হারিকেন আছে তাদের। তো হারিকেনের সেই টিম আলোয় মোটামুটি আলোকিত হচ্ছে জায়গাটা। তো তারা জিজ্ঞেস করলো রুহুলকে, একদম আলো ফেলেই দেখতেছে রুহুল পড়ে আছে মাটিতে, এবং রুহুলের হাতে পায়ে মানে একদম ময়লা টলা লেগে গেছে এবং কুয়াশার যে ইটা। তো রুহুল উঠে বসলো। তারা কাজিন বলল যে তুমি এখানে কিভাবে আসলা? তোমারে তো আমরা ওইখানে রেখে আসছি, কত দূরে, তোমারে তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না, কি ভয়ের ব্যাপার স্যাপার। তোমার একটু কণ্ঠ শুনছিলাম আমরা, মনে হলো কার সাথে কথা বলতেছ। তারপর তো তোমাকে পেলামই না আমরা, খুঁজতে খুঁজতে একদম জান শেষ। তোমার নাম ধরে ডাকছি কতবার, কোনো শব্দ নাই। তো রুহুল উঠে বসে বলতেছে যে আমি তো একটা বিশাল বিপদে পড়ছিলাম, তার এরকম এরকম একটা ঘটনা। সে তার কাজিনকে বলল যে এরকম আমাকে এরকম এরকম। তো কাজিন তো একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, জিভ কামড় দিচ্ছে, বলছে তুমি কোথায় আসছো, একদম কাছাকাছি চলে আসছে জায়গার, চলো চলো চলো। তাড়াতাড়ি রুহুলকে উঠাইলো তারা, বললো যে হাত পা ঝাড়ো, পরিষ্কার করো, করে তাকে বাসার দিকে নিয়ে চললো তারা, একেবারে সাথে করে হাতে ধরে। কাজিন তার হাতে ধরে রাখছে। তো রুহুল বারবার বলতে যায় হাত ছাড়ো, হাত ধরে রাখছো কেন, এটা কেমন কথা? মানে সে মানে একটু অকওয়ার্ড ফিল করতেছে। কাজিন বলে না, তোমার নিয়ে ভয় পাচ্ছি, খুবই খারাপ একটা অবস্থা, চলো চলো চলো। পুরা মানে মনে হয় যে রাস্তাতে তার কাজিনরা পুরা তার সাথে অন্যরকম আচরণ শুরু করলো। তারা কেমন যেন মনে হলো কনফিউজড, বা তারা ভীত, এবং যাওয়ার পথে তারা এদিক ওদিক তাকাচ্ছে, যাওয়ার পথে এদিক ওদিক তাকাচ্ছে, এরকম একটা অবস্থা। খুবই একটা মানে অকওয়ার্ড সিন। রুহুলের কাছে মনে হচ্ছে যে পুরাই অকওয়ার্ড। এর মধ্যে শীত আরো বেড়ে গেছে, এবং রুহুল যেসব জায়গায় ব্যথা পাইছে পড়ে, সেই জায়গাগুলো ব্যথাগুলো আরো বেশি করতেছে। তো তারা যখন নাকি হেঁটে হেঁটে চলে আসছে যে দুই পাশে বিশাল ফসলের মাঠ, যে জায়গাটা, ওই জায়গাটায় এসে হঠাৎ করে তাদের একজন কাজিন যে পিছে ছিল, সে একদম রুহুলের গায়ের উপর এসে পড়লো প্রায়। এবং মনে হলো যে চারজন একেবারে মানে টোটাল একটা চারপাশে তাকে পিলারের মতো করে মাঝখানে নিল, নিয়ে বললো যে এইভাবে এখন হাঁটো। তো বলতেছে কেন? বলতে শুনছিস? তার কাজিন একটা একটা বলতে শুনছিস? তো তারা বলছে হ্যাঁ। তো রুহুলও তখন খেয়াল করলো যে হ্যাঁ, দূর থেকে ঘোড়ার ডাকের শব্দ শোনা যাচ্ছে, পায়ের শব্দ শোনা যাচ্ছে, দৌড়ের, মনে হচ্ছে খুরের শব্দ। তো সে বুঝতে পারলো তার কাজিনরা ভয়ে কাঁপতেছে চারজনই। তো রুহুল বলল কি হয়েছে? তার কাজিনরা বলে চুপ থাকো, কথা বলো না, চুপচাপ যাও, আল্লাহর নাম নিতে নিতে হাঁটো। তো রুহুল বুঝতে পারলো না কি ঘটনা। তো রাস্তার উপর দিয়ে সে যাচ্ছে, তো দেখতেছে তারা যে আশেপাশে তাকাচ্ছে বারবার। তো অনেকক্ষণ পরে দূরে হঠাৎ তারা দেখতে পেল সেই যে একটা ঘোড়ার উপরে যে একটা আরোহী ছিল, সেই জিনিসটাকে অনেক দূরে রুহুল সহ দেখছে, বাকি চারজনও দেখছে। তারা ভয়ের চোটে বলে দৌড় দে দৌড় দে দৌড় দে। তো রুহুলকে নিয়ে তারা দৌড় দিল চারজনই। তো রুহুলও দৌড়াইতেছে তাদের সাথে, দৌড়াতে দৌড়াইতে, এবং মানে ওইটা কিন্তু আর ওই যে ওইখানে দেখছে ওখান থেকে আর মুভ করে নাই। দৌড়াইতে দৌড়াইতে একসময় তারা বাসার কাছের রাস্তায় এসে পড়লো, এবং তখন গতিটা কমাইলো আস্তে আস্তে। তারপরে তারা হাঁটতে হাঁটতে গেল, একসময় যে বাসায় ঢুকছে। তো কেউ কোনো কথা বলতেছে না, কাজিন বাকিরা যারা ছিল তারা কোনো কথা বলতেছে না। তো রুহুলের যে কাজিন দুইজন ছিল, তার মধ্যে বড়জন যেটা রুহুলের বয়সী প্রায়, সে আসছে। রুহুল তাকে, তাদের ঘরেই থাকতো রুহুল, তো ঢুকে বলতেছে কি ব্যাপার, ঘটনাটা কি? রুহুল আমি তো বুঝতেছি না কিছু, কি হইলো এখানে, আমি কারে দেখলাম কি? তখন সে কাজিন বলছে এবার পুরাটা খুলে বলো কি ব্যাপার। তো রুহুল পুরা ঘটনাটা বললো যে এরকম এরকম গেছি, আমাকে এরকম টেনে নিয়ে গেছে। তো তার কাজিন বলল এটা তো মানে আসলে ভালো কিছু না রুহুল, আমাদের এই জায়গা তোমার বলছি না অনেক রহস্যময় জায়গা, আমাদের এখানে অনেক পুরনো কুঠি আছে, প্রায় 200 বছর পুরনো কুঠি আছে এখানে, নীল কুঠি। এবং সেই কুঠিতে
সাহেবরা এখানে খুব অত্যাচার করতো মানুষরা, এখানে খুব বেশি রকম অত্যাচার করতো, মানুষের পিটাইতো, মারতো, যা করতো, মানুষ যারে খুশি ডাকাতিও করতো, এরকম ছিল। যার টাকা পয়সা হয়েছে তাতে টাকা নিয়ে যেত। এবং তারপর তাদের চোখ পড়লো যে মানুষের কোন বাড়িতে সুন্দরী মেয়ে আছে, তাদেরকেও তারা ধরে নিয়ে যেত। এবং একাধিকভাবে এই কাজগুলো করছিল, এবং করার পরে অনেক মেয়ে আছে বাসায় আত্মহত্যা করছে, এই করছে। তো এখনো নাকি মানুষ, আমাদের এলাকায় মানুষ ওই মেয়েদের কান্না শুনে অনেকে দেখে, অনেকে এরকম রাত্রে বেলা ডাক দেয়, ডাক দিয়ে নিয়ে যায় এরকম। মানে ওখানে মানুষ বলে যে ওইখানে তাদের আত্মারা ঘোরাফেরা করে। তো তুমি এরকমই কিছু একটা দেখছো। আর ওই যে দেখছো ওই বেটা, ওই যে ওইটা হচ্ছে একটা গলা কাটা সাহেব। কারণ এই সাহেবকে ওইখানের মানুষ, মানে কয়েকজনের মধ্যে একজন যখন ছিল, তখন তার মানুষ যে ধরে নিয়ে তাকে মেরে ফেলছিল, মেরে ফেলে ওইখানে ওই যে পাথরের নিচে পুঁতে রাখছিল তারে। এখনো মানুষ বলতে পারে না কোথায়। তো পরে এটা নিয়ে অনেক হয়েছে, বিচার আচার হয়েছে, কিন্তু তারা ডিটেক্ট করতে পারেনি, খুঁজে পায়নি যে সাহেবরে কোথায় পুঁতছিল। তো অনেকেই মানুষ দেখে যে গভীর রাত্রে এরকম বের হয়। এবং আশ্চর্যজনক ব্যাপার, আজকে আমরা সবাই কিন্তু দেখছি গলাকাটা সাহেব। তো যাই হোক, রুহুল এটা বললো। তো রুহুল শুনে, রুহুল আসলে তখনও চিন্তা করতেছে যে এইটা হয়তো তার উত্তপ্ত কল্পনা বা অন্য কিছু, সে এখনো মিলাইতে পারতেছে না। রুহুলের মাথায় কিন্তু এখনো, রুহুল এতটা এইসব ব্যাপার নিয়ে, সে যদিও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, বাট এইসব ব্যাপার নিয়ে এত সিরিয়াস না। সে সারা জীবনই তার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা শুনছে, অনেক কিছু শুনছে, কিন্তু সে আসলে এরকম যে মানে এই দেখার মতো ব্যাপার স্যাপার, এটা তার জীবনে ঘটেনি। কিন্তু সে আজকে অবাক হইতেছে যে তার হাত ধরছে, সেটা সে ফিল পাইছে যে তার হাত ধরছে। আবার সে একদম স্পষ্ট চোখে দেখছে এরকম ঘোড়ার উপর মানুষ বসা। এগুলো তার কাছে অবিশ্বাস্য লাগতেছিল। তো যাই হোক, সে তারপর, এবং তার কাজিনরা সবাই দেখছে, এটা এমন না যে সে একা দেখে ক্ষান্ত হয়েছে এটা। তো যাই হোক, রুহুল বললো যে তারপরে মোটামুটি তার কাজিন বললো যে আজকে আমাদের আর ওই তাদের ওখানে কুয়া ছিল, কুয়ার থেকে পানি উঠায় তারা ক্লিন হইতো। বলছে যে কুয়ার কাছে যাওয়ার দরকার নাই। তার বাকি দুজন কাজিন আরেকটা রুমে ছিল, আর তারা তাদের বাসায় চলে গেছিল আর কি। ওই একই জায়গায় কম্পাউন্ডের মধ্যেই তো বাসা সব। তো তারা তাদের ঘরে চলে গেছিল। তো ওর এই দুই কাজিনের সাথে রুহুল তিনজনে মিলে বাসার সামনেই হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে তারা ঘরে ঢুকলো। ঢুকে রাত্রেবেলা ঘুমানোর আয়োজন করছে। তো রুহুলকে তারা থাকতে দিয়েছিল এই দিকের একটা চৌকিতে, আর তারা ওই পাশে চৌকিতে তারা থাকতো। তো মোটামুটি শুয়ে পড়ার পর রুহুলের মাথায় এইসব ঘুরতেছিল। অনেক রাত হয়েছে তখন, এবং সেই ঘরটা যেটাতে তারা থাকতো সেটা ছিল বেড়ার ঘর, মানে বাঁশের বেড়ার দিয়ে ঘরের দুই মানে পাশের ইগুলো তৈরি করা আর কি, দেয়ালগুলো, মানে পার্টিশন গুলো তৈরি করা। তো ওই দুই কাজিন নাকি বিছানায় শুয়ে কিছুক্ষণ গল্প করেই ঘুমায় গেছে। রুহুলের ঘুম আসতেছে না, এবং ঘরের মধ্যে হারিকেন খুব অল্প করে জ্বালানো ছিল, মানে একেবারে টিম করে জ্বালানো ছিল। তো রুহুল অনেক কিছু ভাবতে 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 একসময় তার চোখে একদম লেগে আসছে, মানে তন্দ্রা লেগে আসছে। তো তন্দ্রার মধ্যে এমন একটা তন্দ্রা ভাব যে তার কাছে মনে হচ্ছে যে ঝাপসার মধ্যে হালকা আলো, এরকম একটা মানে লাগতেছে, পুরো ক্লিয়ার না। এর মাঝে হঠাৎ করে রুহুল খেয়াল করলো যে দপ করে হ্যারিকেনটা নিভে গেল। এটা তার কাছে মানে মানে হঠাৎ সে বুঝতে পারছে যে হ্যারিকেন নিভে গেছে ঘরের। তো হ্যারিকেন নিভে গেছে সে চিন্তা করলো হ্যারিকেন তো এখানে বাতাস নাই কোনো, মানে বাতাসটা একেবারে মানে বাতাস নাই, ঘরের ভিতরে কোনো বাতাস নাই, বাইরে ঠান্ডা, এর মাঝে হ্যারিকেন কোত্থেকে নিভলো, এটা তার কাছে একটু অবাকই লাগলো। তখন কিন্তু তার চোখ খুলে গেছে, সে আর ঘুমে নাই। তো সে তাকায় বোঝার চেষ্টা করতেছে ব্যাপারটা কি। হঠাৎ করে সে মানে বুঝতে পারলো তার পায়ের কাছে, তখন তার আলো আধারিটা শুয়ে আসছে চোখে, কারণ যেহেতু বেড়ার ঘর, দুই এক জায়গায় ফাঁক ফোকর আছে, চাঁদের আলো হালকা আসতেছে ঘরের ভিতরে। কারণ সেগুলো নাকি বেড়ার ভেতরে পলিথিন টাইপের দিয়ে দেওয়া হতো আর কিছু একটা, যাতে নাকি বাতাসটা ওইভাবে পাস না করে, এইভাবে পার্টিশন গুলো হইতো, বা ডবল বেড়ার মাঝখানে দেওয়া হইতো, এরকম কিছু। তো সেটার মধ্যে হালকা আলো ঢুকে রাতের বেলা, মানে খুব রাতে এরকম ঢুকে। এর মাঝে সে বুঝতে পারতেছে যে হালকা আলো আধারির মাঝে চোখ অন্ধকার শুয়ে আসছে তার পায়ের কাছে একটা অবয়ব, এবং সে অবয়বটা কালো কুচকুচা এরকম, মানে অন্ধকারের মধ্যে কালো, আর কিছু দেখা যাচ্ছে না। এবং
সে বুঝতে পারলো যে সেটা কাইন্ড অফ লাইক হামাগুড়ি দিয়ে যেভাবে আসে সেইভাবে তার চৌকির পায়ের কাছ থেকে মাথাটা তার চৌকিতে উঠাই দিছে, এবং সে বুঝতে পারতেছে অবয়বের দুইটা হাত আছে, হাতগুলো কালো কুচকুচা, এবং মানে তার সারা শরীরের রোম দাঁড়ায় গেলো। সে শুধু দেখতেছে একটা নিকষ কালো অন্ধকার কোন অবয়ব, যেটা বড় চুল, সেটা তার পায়ের কাছ দিয়ে আসতেছে, এসে তার দুই পা চেপে ধরলো। রুহুল আসলে চিৎকার করবে না কিনা তার মুখ থেকে একটা শব্দ বেরিতেছিল না, সে ভয়ে মানে একেবারে ফ্রিজ হয়ে গেছে, তার দুই পা চেপে ধরলো। এবং সে তখন শুনলো ওই যে অবয়বটাই ফিস ফিস করে তারা বলতেছে, কেমন জানি একটা মানে মানে ফ্যাস ফ্যাসে কণ্ঠ তার কানে আসছে। সেখানে বলছে, আমাকে বাঁচাইতে পারলি না, আমাকে বাঁচাইতে পারলি না। তো রুহুল করছে কি, চিৎকার করে উঠছে। সে আসলে তার এক সময় মানে সে মানে মানে পুরা স্থানু হয়ে যায়, সে হঠাৎ চিৎকার করে উঠছে প্রচন্ড জোরে। তো ওই চিৎকারে তার কাজিন গুলো লাফ দিয়ে উঠছে, এই কি হয়েছে। উঠে তারা মোটামুটি উঠে বসে তাড়াতাড়ি দেখা গেল যে তারা হুড়মুড় পড়ছে। রুহুল আর পায়ে যে ধরছে সেটা আর বুঝতে পারতেছে না, তার রুমের হারিকেনটা জ্বালানো হইলো। তো কাজিন দুইটা হারিকেন জ্বালায় বলতেছে, কি হয়েছে রুহুল, কিভাবে কি হলো, যে এখানে কি তুমি চিৎকার করে উঠলো, ভয় পাইছো? রুহুল বলতেছে যে আসলে আমি ভয় পাইছি। কাজিনরা বললো, কি হয়েছে? বলে যে এরকম ঘটনা। সে বলছে যে এরকম ঘটনা। কাজিনরা তো তার নিয়ে চিন্তায় পড়লো, বললো যে তোমার নিয়ে তো সমস্যা হয়ে যেতেছে। তো তার এক কাজিন এসেই বিছানায় শুলো আর রুহুলরে দিয়ে দিল আর এক কাজিনের সাথে, তুমি এখানে শো। আর তারে শোয়ালো বেড়ার পাশে, মানে মানে বেড়ার যে দেয়াল আছে সেটার পাশে। তো দিয়া তারপর বলতেছে দোয়া পড়ে ফু দিয়ে ঘুমাও, এরকম তারা নিজেরা আলাপ করতেছে করে। কিন্তু তারা কেউই কিন্তু প্র্যাকটিসিং না, প্র্যাকটিসিং না যে তারা মানে প্রতিনিয়ত নামাজ কালাম পড়ে, এরকম না। তো যাই হোক, হারিকেনটাকে আবার তারা ওই যে অল্প করে ডিম করে দিয়ে শুলো। তো সে দেখলো যে তার দুই কাজিনই আবারই ঘুমায় গেল, মানে এই যে শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমায় গেছে। সে তো জেগে আছে, রুহুল আর ঘুম আসতেছে, সে প্রচন্ড ভয়ে আছে, তার ভয় মনের মধ্যে দানা বাঁধছে এবং বুক দূর দূর করতেছে। সে মনে মনে তখন যতটুকু দোয়া দুরুদ মনে পড়তেছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, রুহুল ঘুমায় গেছে প্রায়, তার ঘুম চোখ লেগে আসছিল। এই সময় সে হঠাৎ করে ফিল করছে যে তার শরীরে একটা টাচ, মানে শরীরে টাচ মানে যে তাকে যে স্পর্শ করছিল আগে, ঠিক জাস্ট লাইক দ্যাট। এবং তার গায়ে ছিল মোটা কাঁথা, মানে সেই কাঁথার ভেতর দিয়ে সে তাকে কেউ টাচ করছে হাতের মধ্যে। এবং তার হাতটা ডান হাত, যেটা নাকি ছিল তার মানে বেড়ার দেয়ালের পাশে। সে প্রচন্ড ভয়ে সে তাড়াতাড়ি ধাক্কা দিয়ে তার কাজিনকে উঠেছে, এবং তার কাজিন যখন তাকে উঠছে তখন তাকে একটা আঁচড় দিয়ে হাতটা চলে গেছে, এখান থেকে জ্বলে উঠছে হাতটা। তো সে তার কাজিন উঠায় বললো যে, কাজিন দেখা গেছে চোখে ঘুম নিয়ে ক্লান্তি, উঠে বলছে কি ব্যাপার? তো রুহুল বলতেছে যে এরকম কথা আমাকে খামচি দিছে। তো তার কাজিন তারে বললো এই পাশে এসেছো। রুহুল বলছে, আমি আর শুভ না ভাই, আমি হারিকেন জ্বালায় বসে থাকবো। এবং সে ভোর পর্যন্ত রুহুল উঠে হারিকেনটা বাড়াই দিয়ে একদম কাজিনকে বলে তুমি শুয়ে থাকো। তার কাজিন অনেকক্ষণ তার সাথে জেগে থাকার চেষ্টা করে, পরে ঘুমায় গেছে। রুহুল হারিকেন জ্বালায় দোয়া পড়তেছিল বসে বসে। তো তার কাছে একটা বিভীষিকাময় রাত ছিল, রাতটা পার হয়েছে। তো সে সকালে উঠেই সে সোজাসুজি গেছে তার চাচার কাছে, খুঁজে বের করে বলছে যে আমি চলে যেতে চাচ্ছি বাড়িতে। চাচা বলে কেন? বলে যে না একটু সমস্যা হয়েছে। তো চাচা বলে কি সমস্যা হয়েছে? সে বলতে চায় না। পরে সে চিন্তা করলো চাচারে না বললে আবার চাচা কি ভাববে। তো চাচারে বলে যে আমি কালকে রাতে এরকম ভয় পাইছিলাম, এই সেই হানতাম। তো চাচা তখন বলে যে আচ্ছা তুমি ভয় পাইছো, এটা ব্যবস্থা করতেছি আমরা, তুমি এইভাবে তো আর হয় না, তুমি বাড়ি চলে যাবো, এটা কেমন করে? সে বলে না আমি বাড়ি চলে যাবো। চাচার অনেক বোঝায় সোজায়, সে বলে যে আমি থাকবো না। তো সে ওখান থেকে ব্যাক করে। তো রুহুল ওখান থেকে ব্যাক করে তাদের বাড়ি চলে আসে, উইচ ইজ ইন যশোরে চলে আসে। তো যশোরে আসার পরে তাদের বাড়িটা ছিল একটা পাকা বাড়ি আর কি, এবং অনেক পুরনো একটা বাড়ি। রুহুলের মানে বাবা কিনছিল সেখানে, বেশ পুরনো বাড়ি, এবং সেটার বাড়িঘর মানে বেশ পুরনো একটা দালান আর কি। তো সেখানে যে নিজেদের বাড়িতে তো একটু ভালো কমফোর্টেবল ফিলই করে মানুষ। তো রুহুল ভালো ফিল করতেছে, কিন্তু রুহুল যে তার মানে এই জিনিসগুলো রুহুল আবার তার মায়ের সাথে শেয়ার করতো সবকিছু। তো সে চিন্তা করলো যে আম্মার সাথে শেয়ার করি। তো সে তার মাকে বলে যে এরকম ব্যাপার। তো তার মা
তখন মানে খুব টেনসড হয়ে যায় রুহুলের আম্মা। তো রুহুলের আম্মা মোটামুটি তিনি একজন পরেশগার মানুষ ছিলেন, তো তিনি তাদের ওইখানকার একজন মসজিদের একজন হুজুর ছিলেন, তাকে খবর দেন, তাদের পুরনো আর কি পরিচিত। তো হুজুর আসেন, বাসায় এসেই রুহুলকে দেখেই তিনি দোয়া পড়া শুরু করেন জোরে। মানে তাকে কিন্তু রুহুলের আম্মা পুরোপুরি বলে না কি করছে, কিন্তু বলছে যে আমার ছেলে একটু অন্যরকম ফিল করতেছে, সে বেড়াইতে গেছিল, তো তার একটু দোয়া করা লাগবে, এটা আসেন। তো তিনি এসে নাকি রুহুলকে দেখে, রুহুল তখন বসেছিল আর কি ঘরের মধ্যে, একটা এরকম তাদের সোফা ছিল, কাঠের সোফা, সেখানে বসে আছে। হুজুর নাকি ঢুকলেন, ঘর দিয়ে ঢুকেই রুহুলকে দেখছে, দূর থেকে দেখেই তিনি দোয়া পড়া শুরু করছেন। মনে হলো তিনি কি দেখছেন, একটা চোখ বড় বড় করে। তো রুহুল নিজেই কাচুমাচু হয়ে গেছে, রুহুলের মাও টেনসড হয়ে গেছে। তো হুজুর দোয়া পড়লেন, জোরে জোরে দোয়া পড়তে পড়তে আসলেন, এসে রুহুলের হাতটা উঁচা করে রুহুলের যে কেনি আঙ্গুল আছে এটা চেপে ধরলেন তিনি। রুহুল নাকি ফিল করলো কেনি আঙ্গুলটা চেপে ধরার সাথে সাথে যে তার সারা শরীরে মনে হচ্ছে কেউ মরিচ লাগাই দিয়েছে, এরকম রুহুলের ফিল হওয়া শুরু করলো। সারা শরীরে মরিচ লাগাই দিয়েছে এবং সে ফিল করতেছে তার আশেপাশে কেউ হাঁটতেছে, এরকম একটা ফিল হচ্ছে, কেউ হাঁটতেছে এবং থার্ড পার্সন, এবং মনে হচ্ছে যে হুজুর যে দোয়া পড়তেছে মনে হচ্ছে যে সে মানে পুরাপুরি মানে কি বলে যে ব্যস্ত অন্যরকম কোন একটা কিছু, একটা মানুষ বা কোনো একটা, কিন্তু এইটা কিন্তু তার মাও দেখতেছে না, রুহুল ফিল করতেছে কিছু একটা হাঁটতেছে, কিছু একটা চলতেছে, এবং সে খুব ব্যতিব্যস্ত, পারলে হুজুরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবং রুহুলের তারপরে চোখের দৃষ্টিটা মানে তার শরীর বার্ন করতেছে, কিন্তু রুহুলের এর মাঝে সে খেয়াল করলো যে হুজুর যে দোয়া পড়তেছে তার থেকে 2 হাত দূরে একটা নারীর অবয়ব, এবং সে মনে হচ্ছে একটা নারী। রুহুল দেখতেছে, অন্য কেউ দেখতেছে না। সে হেঁটে একবার ওই পাশে যাচ্ছে, একবার এই পাশে আসতেছে, এবং সে একটা শাড়ি পরা, তার চেহারাটা ঠিক মতো দেখতে পাচ্ছে না, সে চুলগুলা ছাড়া, লম্বা, মানে অন্যরকম। এসে বারবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, পারলে হুজুরকে ধাক্কা মারে এরকম। হুজুর সরাসরি দোয়া পড়তেছে এক সময় রুহুল দেখলো যে সে হাসা শুরু করলো, সে নিজে ফিল করতেছে, কিন্তু সে নিজে ফিল করতেছে তার ইচ্ছার বিরুদ্ধে সে হাসতেছে খ্যাক খ্যাক করে। এবং সে খেয়াল করলো যে সেই যে ওই যে মহিলাটা তার থেকে দূরে, এইটা একটা খুব অন্যরকম ব্যাপার, যে মানুষ এক্সারসাইজম করে আমি শুনছি, বা রোকাইয়া করে, এটা অন্যরকম। রুহুল কিন্তু ফিল করতেছে তার সত্তাও আছে, সে নিজের ইচ্ছার বিরুদ্ধে হাসতেছে, এবং সে দেখতেছে যে তার থেকে কয়েক হাত দূরে সেই যে নারী মূর্তিটা মানে আধো অন্ধকারে দাঁড়ায় আছে, মানে ঘরের মধ্যে যেই কোণাটা অন্ধকার সেখানে যে দাঁড়াইছে, সেও হাসতেছে। তো তখন হুজুর প্রশ্ন শুরু করছে যে ওকে কেন ধরছিস, ওকে কি হয়েছে? তো ওই পাশ থেকে সে উত্তর দিতেছে, এবং উত্তরটা সে কিন্তু বলতেছে বেরোচ্ছে রুহুলের মুখ দিয়ে, এবং রুহুল সব শুনতেছে, আবার সে চাচ্ছে না বলতে, মানে এই কথাগুলো রুহুল বলতে চাচ্ছে না, রুহুলের মুখ দিয়ে বেরোতেছে। তাকে বলছে যে আমার এখানে আসছিল কেন রাত্রেবেলা, আমি ওখানে সবসময় থাকি দৌড়ের উপরে, আমার সবসময় দৌড়ের উপর রাখে, সেইখানে ছেলে এসে ঢুকছে এবং সে সবকিছু এলোমেলো করে দিছে। তো যাই হোক, সে হুজুর অনেক ওখানে প্রশ্ন করলেন, অনেক কিছু করলেন, এবং হুজুর বিভিন্ন রকমের রুকাইয়ার তার যে জিনিসপত্র যেভাবে তিনি রুকাইয়া করেন সেভাবে করলেন, করে তাকে বললেন তোকে যেতে হবে। তো বিভিন্ন রকমের কথাবার্তায় সেটা তারপরে রাজি হলো যেতে, এবং সে বললো যে মিষ্টি লাগবে একেবারে এরকম তার ক্রাইটেরিয়া অনুযায়ী, এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে মিষ্টি দেওয়া হলো, এগুলো ব্যবস্থা করা হলো। এবং ওই দিনই আর কি রাতে এসার আগেই ওই জিনিসটা তাকে ছেড়ে চলে গেছে। রুহুল নিজে নাকি দেখছে যে রুহুলের দেখা সিন, এবং এটা নাকি খুব ভয়ঙ্কর, মানে রোমহর্ষক, কিন্তু যেই রুমের মধ্যে হুজুর রুকাইয়া করতেছিল সেই রুমে তারা বাতি নিভাই দিয়েছিলেন, বারান্দার বাতি ছিল শুধু, তাদের বাসার বারান্দাটা বাতি ছিল, সেটার আলো আসতেছিল ঘরের ভিতরে। রুহুল নাকি দেখছে অন্ধকার থেকে বের হয়ে একটা নারী, একদম স্পষ্ট দেখছে একটা নারী সে, এবং সেটা একটা এক পাচে শাড়ি পরা একটা নারী, চুলগুলো ছাড়া, ঘুরে নাকি তার দিকে তাকায়, বেশ কৃষ্ণবর্ণের গায়ের রং, আর চেহারা সুশ্রী,
চেহারার যে আদল খুব সুশ্রী, তার দিকে তাকায় হাসতে হাসতে দাঁত বের করে হেঁটে ঘর থেকে বের হয়ে গেছে। এবং সে হাসিটা এত ভয়ঙ্কর ছিল, মানে কোনো কুৎসিত হাসি না, সেই মুখে এমন একটা হাসি ছিল বেশ ভয়ঙ্কর। রুহুলের নাকি ভয় লাগতেছিল তখন, এবং সে দেখলো যে তার দিকে হাসতে হাসতে বের হয়ে গেল। কিন্তু এইটা কিন্তু রুহুল দেখছে, আর সম্ভবত সেই যে ইমাম সাহেব বা হুজুর দেখছেন, কিন্তু অন্য কেউ দেখেন নাই। যাই হোক, রুহুল দেখতে চলে গেল, এবং আসলে চলে যাওয়ার পরপরই ইমাম সাহেব তিনি তার দোয়াটা থামাইলেন, এবং তিনি হাঁপাচ্ছেন। তিনি তখন রুহুলের বাসার মানুষদেরকে বললেন, তার মাকে বললেন বাতি জ্বালাইতে রুমের বারান্দার আলো থেকে। এখন পুরোপুরি রুমটা আলোকিত হলো। তিনি রুহুলের চোখের দিকে দেখলেন ভালো করে, এবং দোয়া পড়লেন, দোয়া পড়ে দিলেন রুহুলকে একটা দোয়া পড়া তাবিজ। বললেন যে আমি এটা দেই না, কিন্তু ওকে এটার থেকেই রাখার জন্য দিলাম। তো একটা পাকা চামড়ার মধ্যে ভরে, বললো যেটা যাতে এক্সপোজে না আসে, মানে এই তাবিজটা যেটা বাইরে না আসে, এটার মধ্যে কালাম আছে, আল্লাহর কালাম আছে, সেটা নিয়ে তাকে সেই চামড়ার তাবিজটার মধ্যে ভরে তাকে পরাই দিল। বললো যে এটা থাক, মোটামুটি বেশ যতদিন তার প্রভাব না যাবে, যতদিন বিয়ে শাদী না করবে, ততদিন তার সাথে যেন থাকে এটা। আর নাপাক অবস্থায় যেন এটার কখনোই না হয়, এই চামড়ার এটার ভিতর থেকে তার না বের হয়। আর চেষ্টা করবো পাক পবিত্র থাকতে। এবং রুহুলকে অনেক ইনস্ট্রাকশন দিলেন, দোয়া দুরুদ পড়তে ইত্যাদি ইত্যাদি। এরকম করে বাসায় রাখলেন, বাসাটাকে ভালো মতন বন্ধ করলেন। তার মাকে বললেন, রুলের মাকে, যে ছেলেকে যখন তখন বাইরে যেতে দিবেন না, এলোমেলো সময়, আর এই যে এদিক ওদিক যায় এটা যেতে দিবেন না। ওর উপরে খারাপ কিছু ভর করছিল, যে খারাপ জিনিসটা ভর করছে তাকে, সে যেখানে বেড়াইতে গেছিল সেখান থেকে, এবং সেই জায়গায় এটা ছিল, সে খোলা প্রান্তরে গেছিল এমন জায়গায় যেখান থেকে তাকে ধরছিল। যাই হোক, হুজুর এগুলো বুঝে টুঝাই দিয়ে বলে যে রুহুলকে, মানে ওই সময় তিনি ক্লিয়ার করে দেন। তো এই গেল ঘটনার প্রথম